প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতে সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলছো। আমি তোমাদের অর্থনীতি টিচার আশিস কুমার সরকার পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আবারও তোমাদেরকে অর্থনীতি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আজকে তোমাদের প্রথম পত্রের যে বড় অধ্যায়টি আছে, অর্থাৎ ভোক্তা ও উৎপাদকের আচরণ, এই অধ্যায়টি অনেক বড় একটি অধ্যায় এবং এই অধ্যায়ে অনেকগুলো সমীকরণ আছে। এই সমীকরণ থেকে অনেক সমাধান বের করতে হয়, অর্থাৎ অঙ্ক করতে হয়। এই সমীকরণে আবার অনেকগুলো চিত্র আছে, সেই চিত্রগুলো বের করতে হয়, অর্থাৎ চিত্রের মান দেখাতে হয়, চিত্র অঙ্কন করতে হয়, সেখান থেকে বিভিন্ন প্রকার সমস্যার সমাধান করতে হয়, এই বিষয়গুলো দেখতে হয়। তো এই অধ্যায়ের আরেকটি অংশ হচ্ছে, আমি আজকে যেটা আলোচনা করব ক্লাসে, সেটি হচ্ছে চিত্রে ই এর মান বের করা। চিত্রে ই এর মান বের করা অর্থাৎ ইতে ইলাস্টিসিটি, অর্থাৎ একই চিত্রে অস্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক মান বের করে দেখব। আমরা তো স্থিতিস্থাপকতা নিয়েই দেখতেছি, কিন্তু একই চিত্রে অস্থিতিস্থাপক এবং স্থিতিস্থাপক চিত্রের মান দেখব। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এখন এই চিত্রটি আগে দেখি। অর্থাৎ এই চিত্রটিতে হচ্ছে একই সাথে আমি দুইটি রেখা অঙ্কন করেছি। একটি D1 রেখা, অর্থাৎ এটি প্রথম চাহিদা রেখা, D2 রেখা অর্থাৎ দ্বিতীয় চাহিদা রেখা। D1 হচ্ছে প্রথম চাহিদা রেখা, D2 হচ্ছে দ্বিতীয় চাহিদা রেখা। প্রশ্ন হচ্ছে, পরীক্ষায় কি যেভাবে প্রশ্ন আসে, আজকে টপিক হচ্ছে চিত্রে ই এর মান বের করা। অর্থাৎ আমরা এই চিত্রে দুটি রেখা আছে, একই চিত্রে দুটি রেখা আছে, দুটি রেখারই আমরা ই এর মান বের করব, অর্থাৎ ইলাস্টিসিটি বের করে দেখব, সেটি স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক না কি অবস্থায় আছে সেটা আমরা বের করে দেখব। মনে রাখতে হবে দুটি হচ্ছে রেখা। আমরা পূর্বে একটি রেখা দিয়ে শিখেছি, যেমন এখানে একটি রেখা এখানে দেখলাম, বা শুধু এখানে একটি রেখা সে দিয়ে আমরা দেখলাম, সেটা দিয়ে। কিন্তু এখন আমরা একই চিত্রে যদি দুটি রেখা থাকে তাহলে কি হবে এই মানটি দেখব। পরীক্ষায় এইভাবে প্রশ্ন আসে যে নিচের এই চিত্রটি থেকে, অর্থাৎ উদ্দীপক এই চিত্রটি থেকে তুমি স্থিতিস্থাপকতা অথবা অস্থিতিস্থাপকতার মান বের করে দেখাও। অর্থাৎ এই চিত্রে দুটি রেখার ক্ষেত্রে স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক মান হবে সেটি বের করে দেখাও। আমরা চিত্রটি আমি আবার একটু প্রথমে বোঝাই দেই, কারণ চিত্রটি হচ্ছে প্রধান। এই চিত্রটি থেকে আমরা মান বের করব। আমি এখানে স্থিতিস্থাপকতার সূত্র লিখেছি, সূত্রটি আমি হচ্ছে এখানে লিখেছি, আমি মিশাই দিলাম, পরে আবার সূত্রটি লিখব। আগে আমরা এই চিত্রটি আমি এখানে প্রতিস্থাপন করে দেখাই। প্রথমে এইরকম হয়েছে, তারপরে এরকম মান ধরে আছে, আমি ধরো 2 4 6 এখানে ব্যবধান ধরলাম, 2 4 6 এইরকম আমি ব্যবধান ধরলাম। এখানে হচ্ছে দাম দেখানো হয়েছে y অথবা p দিলেও হবে এখানে। তারপর এটা সেন্ট্রাল পয়েন্ট, এখানে হচ্ছে x হচ্ছে এখানে দ্রব্যের পরিমাণ, x দ্রব্যের পরিমাণ এখানে দেখানো হয়েছে। তারপর এখন এইদিকে আমরা মান ধরব 2 4 6 8 10 12 14 16 18। এখানে হচ্ছে সর্বোচ্চ 2 4 6 8 10 12 14 16 18, এখানে সর্বোচ্চ মান দেয়া আছে 16 পর্যন্ত। আমি সেই হিসেবে তোমাদের দেখাচ্ছি যে এখানে কি আসে দেখি আমরা। তাহলে 2 টাকা যখন ছিল তখন হচ্ছে কত, 10 একক ছিল। 2 টাকায় হচ্ছে 10 একক, আর এইদিকে হচ্ছে 16 একক। তাহলে 2 টাকায় হচ্ছে 10 একক। এইভাবে রেখাটি যদি হয়, এই 10 একবার লাগবে, এখানে একটি পয়েন্ট, আবার 16 একক, এখানে দুটি পয়েন্ট বিন্দু পেলাম, আমরা এ বি বিন্দু পেলাম, ধরলাম। আচ্ছা, তারপর যখন দাম বেড়ে উপরের দিকে গেল, দাম বেড়ে যখন 6 টাকা হয় তখন পরিমাণ কত হয়, 8 একক। পরিমাণ শুধু এক জায়গায় লিখে 8 একক, 8 একক। স্কেল বসিয়ে সুন্দর করে সোজা করে টানবো, এখানে 8 একক। ধরো এটা আর বিন্দু, এটা এ বি বিন্দু।
এখন রেখা হচ্ছে আমি এইভাবে প্রথম রেখাটি অঙ্কন করেছি, এটা হচ্ছে D1 রেখা বা D1 দিয়েছি, আর এই বিন্দু থেকে এখানে যাবে, এটা হচ্ছে D2 রেখা এখানে 16তে, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে বিন্দু, এই আর বিন্দুতে দুটি রেখায় মিলিত হয়েছে। আমি এটারই প্রতিফলন এখানে দেখিয়েছি। আমি কিভাবে এটি অঙ্কন করেছি সেটি বোঝার সুবিধার্থে এই চিত্রটি অঙ্কন করলাম। মূলত এই চিত্রটি হচ্ছে প্রধান, এই চিত্রটি, এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি আর বিন্দুতে দুটি রেখায় মিলিত হয়েছে, আর বিন্দুতে দুটি রেখায় মিলিত হয়েছে। এখানে এটা যদি আমরা এ বিন্দু দেই, এ বিন্দুতে একটি রেখা আছে, দুটি মিলিত হয়নি। বি বিন্দুতে একটি রেখা আছে, অন্য আরেকটি রেখা মিলিত হয়নি। তার মানে দুইটি রেখার, এই রেখা দুটির D1 এবং D2, অথবা D1 রেখা এবং D2 রেখার মিলিত স্থান কোন বিন্দু? যদি পরীক্ষায় প্রশ্ন করা হয়, মিলিত স্থান হচ্ছে দুই রেখার মিলিত স্থান হচ্ছে আর বিন্দু। অমিলিত স্থান কোন বিন্দু? অমিলিত হচ্ছে এ বিন্দু এবং বি বিন্দু। দাম কি হয়েছে দেখো, বেড়েছে না কমেছে? দাম বৃদ্ধি। এই অবস্থায় দাম বৃদ্ধি পেয়েছে। পূর্বে ছিল 2 টাকা, পরবর্তীতে বৃদ্ধি পেয়ে হয় 6 টাকা। 2 টাকা পরবর্তীতে বৃদ্ধি পেয়ে হয় 6 টাকা। এই অবস্থায় কি হয়েছে দেখি আমরা। 2 টাকায় হচ্ছে, প্রথমে আমরা যদি 6 টাকা ধরি, ধরো 6 টাকা ধরি, 6 টাকা যদি আমরা ধরি, 6 টাকায় হচ্ছে তোমার আর বিন্দুতে D1 এবং D2 রেখা মিলিত হয়েছে, তখন D1 এবং D2 রেখার অর্থাৎ পরিমাণ কি ছিল, চাহিদার পরিমাণ কি ছিল? 6 টাকায়, এই যে 6 টাকা মানে দামে, 6 টাকা দামে x এর পরিমাণ কতটুকু ছিল দেখো, পরিমাণ হচ্ছে এই যে নিচ থেকে এসেছে এখানে 8 একক এসেছে, এখান থেকে 8 একক এসেছে পরিমাণ। এটা হচ্ছে 6 টাকায় ছিল, 6 টাকায়। এখন এই 6 টাকা থেকে যদি আমাদের দাম কমে যায়, দাম কমলে কি হবে? চাহিদা বেড়ে যাবে, অর্থাৎ চাহিদার পরিমাণ বেড়ে যায়। এটা হচ্ছে স্বাভাবিক অবস্থায়। আর তোমরা দেখবে বইয়ে লেখা আছে যে অন্যান্য অবস্থায় স্থির রেখে কোনো দ্রব্যের দাম যদি কমে তাহলে সেই দ্রব্যের চাহিদা বৃদ্ধি পায়, আর দাম যদি বাড়ে তাহলে চাহিদা কমে, অর্থাৎ কমে যায়। তাহলে কি বোঝা যায়? দাম এবং চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক, সমমুখী নয়, বিপরীতমুখী সম্পর্ক। এই বিষয়টিও এখানে প্রকাশ হয়েছে। দাম এখানে কমে গেল, দাম 6 টাকা থেকে কি হয়েছে? 2 টাকা হয়েছে। এখন 2 টাকা হলে কি হবে দেখি আমরা। 6 টাকায় ছিল এই জায়গায়, 6 টাকায় ছিল এই জায়গায় পরিমাণ, দুই রেখারই D1 এবং D2 রেখার আর বিন্দুতে মিলিত হয়েছে এবং দুইটারই পরিমাণ ছিল 8 একক 6 টাকায়। এখন দাম যখন কমে গেল, দাম কমে গেলে চাহিদার পরিমাণ কি হয়? বেড়ে যায়। চাহিদার পরিমাণ বেড়ে যাবে, বেড়ে গিয়ে দেখো কি হলো, আমরা এখানে একটা পেলাম, এখানে একটা পেলাম, এখানে একটা। আমি বোঝার সুবিধার্থে দিচ্ছি পরিবর্তিত দামটা, এটা একটা এই ঘর আকারে দিলাম, এখানে একটা, এখানে একটা, এই জায়গায় একবার 16 হয়, একবার 10 একক হয়। অর্থাৎ দেখো 6 টাকায় দুই রেখারই হচ্ছে পরিমাণ ছিল 8 একক, 6 টাকায় এই রেখা এবং এই রেখারই পরিমাণ ছিল 6 একক। অথচ 6 টাকা থেকে 2 টাকা যখন হয়ে যায়, 2 টাকা হয়ে মানে কমে গিয়ে, দাম কমে গিয়ে কি হলো? পরিমাণ বেড়ে গেল, চাহিদার পরিমাণ এদিকে বেড়ে গেল। তাহলে কি হলো দেখো, এখানে একটা হচ্ছে 10 একক, সেটা কি D1 বিন্দুতে, D1 বিন্দুতে হয় 10 একক, আর D2 বিন্দুতে কেন, রেখাতে, D1 রেখাতে হয় 10 একক, আর D2 রেখাতে হয় 16 একক, 16 একক। তাহলে যেহেতু দুইটি রেখা, তাহলে দাম কমার ক্ষেত্রে দুই প্রকারের আমরা পরিমাণ পেলাম। কিন্তু প্রথম অবস্থায় দুই রেখা যেহেতু এক জায়গায় মিলিত হয়েছে, এই জন্য আমরা একই পরিমাণ পেয়েছি। আমি বিষয়টি আরো দেখাই। D1 রেখাতে যখন দাম ছিল 6,
দাম ছিল 6, এই 6 কখন হচ্ছে এই 6 টাকা ডি টু রেখার ক্ষেত্রেও 6 টাকা ছিল। এইরকম ছিল যখন ডি ওয়ান 6 টাকা, ডি টু রেখা 6 টাকা যখন ছিল, তখন এদের পরিমাণ ছিল কত? এদের পরিমাণ ছিল কত? 8 একক। পরিমাণ ছিল 8 একক। দাম এখন কি হলো? দাম কমে গেল, এই জায়গায় দাম কমলো, তাহলে এর ক্ষেত্রে কি হবে? দুই ক্ষেত্রে দাম যখন কমে গেল, তাহলে ডি ওয়ান এর ক্ষেত্রে হবে 10 একক পরিমাণ, আর ডি টু এর ক্ষেত্রে হবে 16 অর্থাৎ 16 একক পরিমাণ। কারণ এখানে একটা বিন্দু পেয়েছি আমরা, এখানে একটা বিন্দু পেয়েছি, দাম কমাতে যেহেতু রেখা দুটি এখানে মিলিত হয়নি, দুইটি দুই দিকে চলে গেছে, এই জন্য দুই রকম পেলাম আমরা। তাহলে কি পেলাম? একবার 6 টাকায় হচ্ছে একই পরিমাণ একক, দুই ক্ষেত্রে 8 একক, আর 2 টাকায় হচ্ছে কি, 2 টাকায় হচ্ছে দুই ক্ষেত্রে একই রেখা, এই রেখার এখানে, এই রেখার এখানে পেলাম। অর্থাৎ একই রেখা, কিন্তু একই রেখা বলতে গেলে দুইটাই চাহিদা রেখা, কিন্তু দুইটাই ভিন্ন ভিন্ন চাহিদা রেখা নির্দেশ করতেছে। একটা ডি ওয়ান চাহিদা রেখা, একটা ডি টু চাহিদা রেখা নির্দেশ করতেছে। সেই অনুসারে আমরা এই এ বিন্দুতে পাই 10 আর বি বিন্দুতে পাই 16 একক। এখন পরীক্ষায় তোমার প্রশ্ন আসবে, এই চিত্র দিয়ে বলবে কিভাবে প্রশ্নগুলো আসছে। দেখো এখানে তুমি চাহিদার পরিমাণ, স্থিতিস্থাপকতার মান দেখাও। চাহিদার স্থিতিস্থাপকতা আমরা জানি, চাহিদার স্থিতিস্থাপকতা, ধরো দাম স্থিতিস্থাপকতা, দামের ক্ষেত্রে যেহেতু এটা হয়েছে দাম বা কমার ক্ষেত্রে, তাহলে দাম স্থিতিস্থাপকতা সমান জানি আমরা ডেল কিউ, তারপর ডেল পি ইন্টু পি বাই কিউ, এটা জানি আমরা, পি বাই কিউ। এখন এখানে আমরা লিখেছি, দেখো এখানে দাম ধরেছি লম্ব অক্ষে, দাম ধরেছি, এই অক্ষে হচ্ছে দাম, আর এই অক্ষে দেখো পরিমাণ ধরেছি আমরা। তাহলে এই অক্ষে পরিমাণ, দাম লম্ব অক্ষে, ভূমি অক্ষে হচ্ছে পরিমাণ। এই অনুসারে আমরা প্রথমে একটি একটি করে বের করব। ধরে আর বিন্দুতে যদি ধরি, আর বিন্দুতে তোমাকে লিখতে হবে, আর বিন্দুতে ইপি সমান, আর বিন্দুতে ইপি সমান, অর্থাৎ আর বিন্দুতে কি হবে? দেখো ইপি সমান, আমরা এই সূত্রটাই তো এখানে হবে। এখন আমরা বের করি, প্রথমে হচ্ছে এটা একটা এ ইন্টু, এখানে দিলাম ইন্টু, এ ইন্টু দিলাম, এখানে পি বাই কিউ, এটা টানলাম। পিতে হচ্ছে প্রাথমিক দাম, কিউতে হচ্ছে প্রাথমিক পরিমাণ। ডেল কিউ হচ্ছে এই প্রাথমিক পরিমাণের পরিবর্তিত পরিমাণ, ডেল পি হচ্ছে এই প্রাথমিক দামের পরিবর্তিত দাম। তাহলে এখানে আমরা প্রথম অবস্থায় এইটা দেখি, এই জায়গায় এইটা হবে, এখানে প্রাথমিক দাম কত ছিল? প্রাথমিক দাম ধরেছি কত? প্রথমে যদি ধরি 6, প্রাথমিক পরিমাণ কত ছিল 6 অবস্থায়? কত? 8 পরিমাণ ছিল 6, তারপর এখানে হচ্ছে 8। আচ্ছা, প্রাথমিক দাম ছিল 6 টাকা, প্রাথমিক পরিমাণ ছিল 8, এটা গেল পরিবর্তিত। এখন এখান থেকে যদি যাই, এই দিকে যেতে হবে, এই দিকে যেতে হবে। তাহলে দেখো 6 থেকে দাম কমেছে, 6 টাকা থেকে দাম কত কমেছে? 2 টাকা এসেছে। তার মানে কি এইখানে পরিবর্তিত দাম কত হলো? 2। 6 থেকে 2 বাদ দিলে কত হয়? 4 টাকা। আর পরিবর্তিত পরিমাণ কত হবে? এখানে পরিবর্তিত পরিমাণ এখানে আসার ফলে এটা হচ্ছে আর বিন্দুতে যদি ডি ওয়ান এর বের করি আমরা, তাহলে 10 থেকে 8 থেকে কত হয়? 10 হয়। তার মানে কি 2, 8 থেকে 10 একক বাড়লো। এটা হচ্ছে ডি ওয়ান রেখা আর বিন্দুতে ইপি আমরা বের করছি, মানে করে দেখতেছি। ডি ওয়ান, এই যে ডি ওয়ান রেখার আমরা কি করব? এই ডি ওয়ান রেখার এই আর বিন্দুতে, এখানে আর লিখেছে, আর বিন্দুতে ইপি বের করব। তাহলে প্রথমে কত ছিল? দাম ছিল 6 টাকা, সেখান থেকে পরিবর্তিত দাম 4, মানে 2 টাকা যদি হয় তাহলে পরিবর্তন হচ্ছে 4 টাকা পরিবর্তন হয়। তারপর প্রাথমিক অবস্থায় পরিমাণ কত ছিল? 8 একক, পরবর্তীতে পরিমাণ কত হয়? 10 হয়।
10 হলো, কিন্তু কত যুক্ত হলো, পরিবর্তন কত হলো? আমরা তো দেখতেছি মোট মান হচ্ছে 10 হলো, 8 থেকে মোট পরিমাণ হলো 10, কিন্তু এই 8 এবং 10 এর ব্যবধান কত? 2, সেই জন্য আমরা এখানে 2 লিখেছি। এখানে কিন্তু 10 হবে না, কারণ মোট পরিমাণ আগে ছিল 8, এখন মোট পরিমাণ হয়েছে 10, তাহলে ব্যবধান হচ্ছে 2, তাহলে এখানে হবে 2। এখন এটাকে আমরা যদি কাটাকাটি করি, দেখো এটা 2 একে 2, 4 দুগুণ 8, এভাবে কাটবো। তারপর 2 দিয়ে যদি করি 3 দুগুণ 6, 2 দুগুণ 4, তাহলে উপরে হয় তোমার 3, নিচে হচ্ছে 4 দুগুণ 8, এই যে এটা যদি হয় তাহলে এটা কিন্তু অবশ্যই 1 এর থেকে ছোট মান, 1 এর থেকে ছোট মান, তার মানে এইটা হচ্ছে এর থেকে 1 বড়। এটা যেহেতু সমস্ত মান, এখানে এর থেকে 1 বড়। এই 1 বড় যদি হয় তাহলে স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক এটা তোমার দেখতে হবে। চাহিদাটি হচ্ছে অস্থিতিস্থাপক না চাহিদার এটা স্থিতিস্থাপক, এই বিষয়গুলো তোমার খেয়াল রাখবে। তাহলে আমরা দেখি হচ্ছে এটা হচ্ছে এই মানটি তোমার হচ্ছে 1 থেকে ছোট হবে, 1 থেকে ছোট হবে, তাহলে এটি অবশ্যই অস্থিতিস্থাপক দ্রব্য হবে। তুমি লিখবে যেহেতু 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 3/8 গ্রেটার লেস দেন 1, তাহলে দ্রব্যটি এত, অতএব এটি অস্থিতিস্থাপক দ্রব্য, এটি অস্থিতিস্থাপক দ্রব্য, এটি অস্থিতিস্থাপক দ্রব্য। আমার কলমের কালি একটু শেষ হয়ে গেছে হয়তোবা, এই জন্য অস্পষ্ট দেখা যেতে পারে। আগামী ক্লাসে এইরকম সমস্যা হবে না, আমি তারপরেও বলে নেই। যেহেতু মান বের হলো 3/8, 3/8 কে আমরা এইভাবে লিখতে পারি লেস দেন 1, অর্থাৎ একটি সম্পূর্ণ মানের থেকে 3/8 এর মান অনেক ছোট, অনেক ছোট। এই ক্ষেত্রে হবে আমাদের, যেহেতু 1 বড়, 1 এর থেকে এই মানটি ছোট, তাহলে এই দ্রব্যটি হবে অস্থিতিস্থাপক দ্রব্য। অস্থিতিস্থাপক এই ক্ষেত্রে কোথায়? আর বিন্দুতে। তোমার কিন্তু এই সকল বিন্দুতে আমি এইভাবে দেখাইনি, আর বিন্দুতে আমরা D1 রেখার যে মানগুলো বের করেছি, আর বিন্দুতে D1 রেখার যে মানটি আমরা বের করেছি, সেটি দেখা যাচ্ছে এই 3/8 বের হলো। 3/8 হয়ে হলো কি, তাহলে আমাদের দ্রব্যটি হলো D1 রেখায় দ্রব্যটি হচ্ছে অস্থিতিস্থাপক দ্রব্য। এখন আমরা আসি D2 রেখার ক্ষেত্রে কি হয়। D2 রেখার ক্ষেত্রে তোমার কি হয় এটা দেখি। আমরা আসি D2 রেখাতে এখন কি হয়। ধরো যদি আর বিন্দুতে যদি ধরি D2 সমান হচ্ছে, প্রথমে হলো 6 ছিল, P ইকুয়াল প্রথমে হলো 6, তারপর পরবর্তীতে P ইকুয়াল হচ্ছে 2 যদি হয়, তাহলে কত ব্যবধান হচ্ছে, ডেল P হচ্ছে 4 ব্যবধান হয়। আমি বের করে নিয়ে দেখাচ্ছি। 4 যদি ব্যবধান হয়, পরবর্তীতে আসে এই ক্ষেত্রে হচ্ছে পরিমাণ কত হয়, প্রথমে 8, তারপর 10, তারপর হয় 16, তাহলে ব্যবধান কত, এই দুইটার ব্যবধান 2, এই দুইটার ব্যবধান হচ্ছে 10 থেকে 6 এর ব্যবধান, 16 ব্যবধান কত হয় 6, 16 ব্যবধান 6। এখন আমরা আসি এই ক্ষেত্রে, আমরা এখন আসি ED বা EP একই সূত্র, ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ। এখন আমরা মান বসাই। প্রাথমিক অবস্থায় পি কত ছিল 6, এখানে বসাই প্রাথমিক অবস্থায় পি কত ছিল 6, তারপর পরিমাণ কত ছিল প্রাথমিক অবস্থায় হচ্ছে, প্রথমে যদি আমরা কমে যাই, কমে গেলে কত হয় 10, কমে গেলে হয় 10, প্রাথমিক হচ্ছে এটা 10, কমে গিয়ে এই বিন্দুতে আসলে এটা হলো 10, তারপর এখানে হচ্ছে পরিমাণ কত হয় 10 থেকে কত হয় 16, কত হয় ব্যবধান, এই যে এইটার হচ্ছে পরিবর্তন হচ্ছে 6 ডিভাইডেড, এটার ব্যবধান হচ্ছে 6 ডিভাইডেড টির ব্যবধান কত হয় 6 থেকে এত হয় 2 আসলে হয় 4,
6 থেকে 2 আসলে হয় 4। এখন এটা ক্যালকুলেশন করলে যা হবে সেই মানটি যদি এটা ক্যালকুলেশন যদি আমরা করি, উপরে 6 নিচে হচ্ছে কি বলে উপরে 6 এখানে 4 এখানে 10। এখন যদি আমরা এইভাবে করি 2 দুগুণে 4 3 দুগুণে 6, এখানে হলো 3 দুগুণে 6 5 দুগুণে 10, তাহলে উপরে হয় 3 3 9 আর এখানে হচ্ছে 5 দুগুণে 10। এটাও অবশ্যই 1 এর থেকে ছোট, 1 এর থেকে ছোট, তার মানে এখানে অস্থিতিস্থাপক পর্যায়ে আসে। তোমার একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই মানগুলো যদি এই রকম হয়, ধরো ই ডি যদি 1 এর থেকে বড় হয় তাহলে স্থিতিস্থাপক, ই ডি যদি 1 এর থেকে ছোট হলে অস্থিতিস্থাপক, তারপর ই ডি ইকুয়াল যদি 1 হয় তাহলে একক স্থিতিস্থাপক, অর্থাৎ 1 এর সমান স্থিতিস্থাপক। এই বিষয়টি খেয়াল রাখতে হবে। একক স্থিতিস্থাপক এটা হচ্ছে 1 এর থেকে যদি ছোট হয় তাহলে স্থিতিস্থাপক, আর এটা অস্থিতিস্থাপক দ্রব্য। মান যেরকম হবে 1 এর থেকে ছোট, বড় বা শূন্য যদি হয়, বা 1 এর সমান যদি হয়। যদি শূন্য হয়, ই ডি ইকুয়াল 0, তাহলে শূন্য স্থিতিস্থাপক দ্রব্য। এটা হলো শূন্য স্থিতিস্থাপক দ্রব্য। আমরা শূন্য স্থিতিস্থাপক দ্রব্যের হচ্ছে ব্যাখ্যা পূর্বের ক্লাসে পড়েছি। তোমরা পূর্বের ক্লাসটি লক্ষ্য করবে যে আমরা ওখানে ক্যালকুলেশন করে একটি ছক বা একটি সূচি অঙ্কন করেছি, সেখান থেকে ক্যালকুলেশন থেকে মান করে আমাদের আসে শূন্য স্থিতিস্থাপক। অর্থাৎ স্বাধীন দ্রব্যের ক্ষেত্রে এটা হয়, একটি দ্রব্যের সাথে আরেকটি দ্রব্যের কোনো কানেকশন নেই, সেই ক্ষেত্রে হচ্ছে শূন্য স্থিতিস্থাপক দ্রব্য আসে। তাহলে তোমরা ভালো থাকবে, ভালো করে পড়ালেখা করবে, তোমাদের সঙ্গে দেখা হবে, এবং আশা করি এই ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে আরেকটু সমস্যা হয় তাহলে বইয়ের সহযোগিতা নিবে, আমার সঙ্গে কথা বলবে পড়ালেখার বিষয়ে, তাহলে বোঝা যাবে যে এই বিষয়টি আরও তোমার কাছে সহজ হয়ে দাঁড়িয়েছে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। দেখা হবে আগামী আরেকটি ক্লাসে। ততদিন পর্যন্ত সবার জন্য শুভকামনা।